ঢাকা ওয়াশিংটন সম্পর্কে আস্থা ফেরাতে চায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশও চায় সম্পর্ক বজায় রাখতে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে একথা জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। জনাব তৌহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি বলছিলাম ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে তিনি বলছিলেন যে তাদের লক্ষ্য হচ্ছে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে, এবং সেই সময় সাংবাদিকদের বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। খুব বেশি বিষয় না বলেননি, উনি যেটা বলেছেন ডোনাল্ড লু সেটি হচ্ছে তারা অতীতের তিক্ততাকে পেরিয়ে নতুন সম্পর্ক করতে চায়। আপনার কাছে প্রশ্নটা আমার, ডোনাল্ড লুর এই সফরের মধ্যে কি এটা মনে হয়েছে কিনা যে বাংলাদেশের সাথে তাদের নির্বাচনের আগে যে টানাপোড়েনটা ছিল, তারা বলছেন টেনশন একটা ছিল, ডোনাল্ড লু বলছেন সেই ক্ষেত্রে নির্বাচনের ব্যাপারে তাদের যে আগে যে অবস্থান ছিল সেখান থেকে যুক্তরাষ্ট্র সরে আসলো কিনা? ধন্যবাদ। আসলে যে কথাগুলো দুপক্ষ থেকে বলা হয়েছে এগুলো কিন্তু খুব জেনেরিক কথাবার্তা। মানে যে কোনো সফর হলে যদি না শত্রু ভাবাপন্ন কোনো দেশ হয়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র আর আমরা তো শত্রু ভাবাপন্ন না, আমাদের মধ্যে দেশের মধ্যে সবচেয়ে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং মানে অনেকে অনেক বালকবিচকিত কথা বলতে পারেন, কিন্তু আসলে তো আমাদের অর্থনীতির ক্ষেত্রে প্রতিটি বিষয়ে, সে ইনভেস্টমেন্ট বলুন, আমাদের এক্সপোর্ট বলুন, সব ক্ষেত্রেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে এক নম্বর অবস্থানে এবং রেমিটেন্সেরও গুরুত্ব আছে। কাজে সেদিক থেকে বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং যখন এই রকম গভীর সম্পর্কযুক্ত একটি দেশের সাথে যখন ভিজিট হচ্ছে তখন স্বাভাবিকভাবে একটু বন্ধুত্বপূর্ণ কথাবার্তাই হবে। এবার আপনি যে প্রশ্নটা রেখেছেন সেটাতে ফিরে যাই, সেটা হচ্ছে যে নির্বাচনের ব্যাপারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নীরব হয়ে গিয়েছিল 2+2 মিটিং দিল্লিতে হওয়ার পর থেকে, এবং তারপর যে ভারতের পররাষ্ট্র সচিব খুব শক্ত ভাষায় কিছু কথা বলেছিলেন। এখন যুক্তরাষ্ট্র তো তাদের পলিসি নির্ধারণ করবে তাদের নিজেদের দেশের স্বার্থ বিবেচনা করে, তাই না? তো তাদের স্বার্থ যখন বিবেচনা করবে তখন সেখানে কিন্তু ভারতের গুরুত্ব আছে। আমাদের সরকার হয়তো সেটার নির্বাচনের ব্যাপারে সেটা সুবিধা পেয়েছে, কিন্তু মূল জিনিস হচ্ছে যে চীনের সাথে যে প্রতিযোগিতা, সেখানে তো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে তারা তাদের সাথে একটা তাদের মতামতকে মূল্য দিয়েই আমি ধরে নেব যে তারা বেশ খানিকটা নীরব হয়ে গেছিল ইলেকশনের ব্যাপারে। তবে ইলেকশনের পরেও কিন্তু তারা যেরকম নির্বাচন চেয়েছে সেটি যে হয়নি সেটা কিন্তু তারা ইলেকশনের পরেও করেছে। কিন্তু এখন একটা নির্বাচন হয়ে গেছে, যেমন নির্বাচনই হোক, এবং তারপরে একটা সরকার আগে সরকারই কন্টিনিউ করছে। এখন তো দু দেশের সম্পর্ককে তো বহুমাত্রিক সম্পর্ককে তো এগিয়ে নিতেই হবে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে না যে যেহেতু তাদের পছন্দ মতো নির্বাচন হয় নাই, কাজেই তারা একেবারে হাত গুটিয়ে বসে থাকবে, বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক রাখবে না। তা তো হয় না, তাদেরও স্বার্থ আছে, আমাদেরও স্বার্থ আছে। তো সেই হিসেবে ন্যাচারালি আমি প্রত্যাশা করবো যে তারা চাইবে যে স্বাভাবিক যেসব ইস্যুজ আছে সম্পর্কের মধ্যে সেগুলিকে যেন এগিয়ে নিয়ে যাওয়া যায়। নিরাপত্তা আছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, ব্যবসা বাণিজ্য আছে, ইনভেস্টমেন্ট আছে, সেগুলি এগিয়ে যাবে সেগুলো নিয়ে তারা বলেছেন, ডোনাল্ড লু সেটা বলছেন। বৈঠকের পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ডোনাল্ড লু যা বলেছেন তাতে র্যাবের প্রসঙ্গ এসছে, র্যাবের পুরো যে নিষেধাজ্ঞা সেটা এসছে, এবং সেটা বাংলাদেশের পক্ষ থেকে বলাই হচ্ছে তাদের সেটা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করা হয়েছে। আবারও যুক্তরাষ্ট্র তাদের মতো বলেছে। আরেকটি বিষয় আসলে আমি জানার ইচ্ছে হচ্ছে আপনার কাছে, যে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল সেটা কি এখনও বহাল রয়েছে কিনা, সেই বিষয়ে কিছু কেউ মানে কোনো পক্ষে এই বিষয়ে আলোচনা করেননি। এটা আসলে আমার পক্ষে কিছু বলা কঠিন, এটা স্পেকুলেটিভ হবে। তবে বিষয়টা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তো ভিসা কার উপরে ভিসা নীতি আরোপ করছে এটা কিন্তু ব্যক্তি হিসাবে বলেনি কখনো, এবং কখনোই বলবে না, তার নীতি হিসাবে তারা কখনো বলবে। আমাদেরকে এটা দেখতে হবে যে যাদেরকে ভিসা নীতি আরোপ করেছে বলে বিভিন্ন সময় শোনা যায় তাদের মুভমেন্ট কিরকম আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যাতায়াত আছে কিনা। যদি থাকে তাহলে বুঝতে হবে যে এই নীতিটা অনেকটা তারা শিথিল করেছে। আর যদি দেখা যায় যে না, আসলে যাদেরকে অনুমিত হয়েছিল যে কোনো বিপদে পড়তে পারেন, যে বা তাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, যদি তেমন দেখা যায় তখন বুঝতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র চুপচাপ তাদের নীতি ব্যবহার করে যাচ্ছে।
ডোনাল্ড আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে তারা বলছেন যে দুর্নীতির ব্যাপারে তারা একসাথে কাজ করতে চায় যাতে দুর্নীতি দমন করা সম্ভব হয় এবং কার্যকলাপে যাতে স্বচ্ছতা আসে এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায় সে কথাই বলছেন। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের একসাথে কাজ করার কোনো পৃথক বা একটি আলাদা প্ল্যাটফর্ম আছে কিনা? তাত্ত্বিকভাবে এটা তো সম্ভব যে দুই পক্ষের একসাথে কাজ করা, কিন্তু আমাদের যেসব অভিযোগ আমরা শুনি যে উচ্চ পর্যায়ে বিভিন্ন ধরনের দুর্নীতি আছে, সেক্ষেত্রে এটা কতটুকু কার্যকর হবে সেটা বলা খুব কঠিন, কারণ একতরফাভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তো কিছু করতে পারবে না। এক্ষেত্রে আমাদেরও এগিয়ে আসতে হবে এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আমাদের সরকারকে ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে, অথবা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা চাইতে পারি যে যারা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ যারা পাচার করছে, সে ব্যাংক ডাকাতি হোক আর ঘুষ হোক, সেটা যেন তারা ফেরত দিতে অথবা সেটা ওয়েলকাম যেন না করে, এই সহায়তাটুকু তাদের কাছ থেকে চাওয়া যেতে পারে। জি, আরেকটি বিষয় আপনাকে জানতে চাচ্ছিলাম। ডোনাল্ড লু বলছিলেন যে উই হ্যাভ লট অফ হার্ড ইস্যুস, এবং যেটা তিনি মন্ত্রীর সাথে কথা বলছিলেন, এবং সেই হার্ড ইস্যুসগুলো কি তিনি বলছেন র্যাপ স্যাংশনস, লেবার রিফর্মস, হিউম্যান রাইটস, বিজনেস ক্লাইমেট রিফর্মস। তাহলে সফট ইস্যুস কি আসলে? সফট ইস্যুস হচ্ছে ব্যবসা বাণিজ্য, তারপরে আপনার যে যাতায়াত, পিপল টু পিপল কন্ট্যাক্ট, লেখাপড়া ছেলে মেয়েদের, এগুলি হচ্ছে সফট ইস্যু। আচ্ছা, যেগুলি নিয়ে কোনো সমস্যা হওয়া উচিত নয়। এমনকি যদি সম্পর্ক একেবারে চূড়ান্ত ভালো নাও হয়, যদি সম্পর্ক না থাকে তাহলে এগুলি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, এবং সমস্যা তো হচ্ছে না এখন পর্যন্ত। আমাদের এক্সপোর্টস এর উপর তো কোনো নিষেধাজ্ঞা আসেনি। আমাদের রেমিটেন্স আসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আমাদের ছেলেমেয়েরা এখনো ভাষায় পড়াশোনা করতে যাচ্ছে। কাজে এদিক থেকে আমি বলবো যে সফট ইস্যুস ঠিক আছে। এখন হার্ড ইস্যুস গুলির ব্যাপারে কি হবে এটা উনি কোনো ইন্ডিকেশন দিয়েছেন কিনা আমি, তবে হার্ড যেগুলি থাকে সেগুলি দুই পক্ষকেই খুব শক্তভাবে মোকাবেলা করতে হয়। অর্থাৎ পরস্পরের যেসব চাওয়া পাওয়া থাকে সেগুলি কতটুকু অ্যাকোমোডেট করা সম্ভব তার উপর নির্ভর করবে হার্ড ইস্যুস গুলি কিভাবে দূর করা যাবে। ডোনাল্ড লু আবারও বললেন হিউম্যান রাইটস, মানবাধিকার বিষয়ে না তারা কাজ করতে চান বা করছেন, খোঁজখবর নিচ্ছেন। কিন্তু যুক্তরাষ্ট্র যখন এই কথা বলছে, মানবাধিকারের বিষয়ে বলছে, তখন আমি যদি গাজার দিকে নজর দেই, সেখানে যেভাবে ইসরায়েলি বাহিনী নিরীহ মানুষের প্রতি অত্যাচার করছে, হত্যা করছে, সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি, তখন তাদের এই মানবাধিকারের ইস্যুটা আলোচনায় যখন আসে, তখন তাদের কতখানি নৈতিক অবস্থান থাকে বা শক্তিশালী নৈতিক অবস্থান তৈরি করতে পারে, সেটা কি তাদের দ্বৈতনীতির একটি বহিঃপ্রকাশ কিনা? দেখুন, দুঃখজনক হলে এটা সত্য যে সমস্ত পৃথিবীর ক্ষেত্রে যে আইন কানুন নিয়ম কানুন খাটে, এমনকি বড় বড় দেশগুলির ক্ষেত্রেও যেগুলি তারা নিজেরাও খাটায়, আন্তর্জাতিক পরিসরে ইসরায়েলের ক্ষেত্রে সেগুলি খাটে না। ইসরায়েলের ক্ষেত্রে খাটে না কারণ শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, আপনি পুরো পশ্চিমের দিকে তাকান, তারা তো সম্পূর্ণ দুইভাবে দেখে সব ইস্যুস গুলিকে। তবে আমাদের বিষয়টা যেটা, সেটা হলো যে আমরা এমন অবস্থায় নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ওই ইসরায়েল ইস্যুতে অ্যাকিউজ করে আমরা আমাদের কোনো সুবিধা আদায় করতে পারবো। আমাদের সেরকম সামর্থ্য, সেরকম শক্তি নেই। কাজে আমাদেরকে আমরা অবশ্যই ফিলিস্তিনিদেরকে আমাদের জন্মলগ্ন থেকে আমরা সমর্থন করে আসছি, এই সমর্থন অবশ্যই বহাল থাকবে। কিন্তু আমাদেরকে অবশ্যই পাশাপাশি যে তোমরা ওখানে করছো না কেন, এখানে কেন করছো, এই কথা বললে চলবে না। কারণ হিউম্যান রাইটস যদি তারা ওখানে বাস্তবায়ন নাও করে, আমাদের নিজেদের স্বার্থেই তো আমাদের হিউম্যান রাইটস বাস্তবায়ন। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আসলে বলার চেষ্টা করছিলাম যে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যখন অন্যকে এই কথা বলছে, তখন এই কথা বলা হয়তো ছোট দেশ হিসেবে সবাই বলতে পারছে না, তাই তো? প্রতি দেশেরই হিউম্যান রাইটস ইস্যুস নিয়ে তারা রিপোর্ট পাবলিশ করে, এবং সেখানে তারা কিন্তু শুধু আমাদেরকে যে সিঙ্গেল আউট করে তাও না, কিন্তু আরো পৃথিবীর আরো অনেক দেশকেই তারা করে, এবং সেটা আমাদেরকেও সেই কথাবার্তা বলে। জনাব তৌহিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।